মার্চেও বড় ধরনের পতন হয়েছে রপ্তানি আয়ে। বছরের ব্যবধানে যা কমেছে 18%। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এই তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয় সবশেষ মাসে রপ্তানি হয় $348 কোটি পণ্য, যা আগের বছরের একই সময় ছিল $400 কোটি। সেই হিসাবেও আয় কমেছে 77 কোটি। তথ্য অনুযায়ী অর্থ বছরেরও 9 মাসে মোট আয় হয়েছে $3,534 কোটি, যা আগের অর্থ বছরে ছিল 3,700 কোটির উপরে। ফলে সেই বিচারেও কমেছে 5% কাছাকাছি। ওই 9 মাসে 5.5% আয় কমেছে পোশাক খাতে, আর শুধু মার্চ বিবেচনা করলে তা প্রায় 20%। উল্লেখ্য, চলতি অর্থ বছর $5,500 কোটি আয়ের লক্ষ্য ধরা হয়েছে এই খাত থেকে। জ্বালানি তেল ঘিরে গ্রাহকদের চরম ভোগান্তির মধ্যেও থেমে নেই বিশেষ সুবিধা নেয়ার প্রতিযোগিতা। যে দৌড়ে এগিয়ে সরকারি আমলারা, ক্ষমতার দাপট দেখিয়ে কোনো রকম অপেক্ষা ছাড়াই তারা তেল নিচ্ছেন চাহিদা মতো। অন্যদিকে সবাইকে সাশ্রয়ের কথা বলে নিজেরা বাজার করার মতো ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন সরকারি যানবাহন। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন শৈশব বর্মন। জ্বালানি তেল নিতে সাধারণ গ্রাহকদের এমন ভোগান্তি নিত্যদিনের। একদিকে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, অন্যদিকে চাহিদা মতো তেল না পাওয়া, সব মিলিয়ে অসহনীয় এক পরিস্থিতি চলছে মাসখানেক ধরে। মফস্বল থেকে শুরু করে রাজধানী, সবখানে একই অবস্থা। তবে এই ভোগান্তি খুব একটা ছুঁতে পারেনি সরকারি কর্মকর্তাদের। বহু পাম্পে বিশেষ সুবিধায় জ্বালানি তেল দেয়া হচ্ছে তাদের গাড়িতে। আমরা যে এদিকে এত লোকজনগুলা যে আমরা কষ্ট করে থাকি, আর এই যে এই গাড়িগুলা উল্টে আইসা যে এইভাবে তেলগুলা নিতে আছে, তাহলে আমরা কি অপরাধ করছি এদের কাছে? এটা কি অন্যায় হইতেছে না? এটা ওই যে সারের গাড়ি, বাসার গাড়ি, অর্থ মন্ত্রণালয়। এটাতে আপনার প্রশাসনিক গাড়ি, ঠিক আছে, যে কোনো অফিসার করতে পারে আর কি। আমরা যদি ওদেরকে ঠিকমতো তেলটা সাপ্লাই দিতে না পারি, তাহলে ওদের তো দপ্তরের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা উল্টা দিক দিয়ে ওদেরকে আগে তেল নেওয়ার জন্য একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছি। আমরা সাধারণ লোক, তো সেই হিসাবে আমরা সাধারণ লাইনেই আছি। প্রশ্ন হলো, সরকারি গাড়িগুলো আমলারা কি শুধু রাষ্ট্রের কাজেই ব্যবহার করছেন? না, সংকটের এই সময়েও সরকারি গাড়ি ব্যবহার হচ্ছে ব্যক্তিগত কাজে। মোহাম্মদপুর টাউন হল বাজারে সেই প্রমাণ মিলেছে। অথচ এসব গাড়ি তেল নিতে অগ্রাধিকার পাচ্ছে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন বিবেচনায়। হ্যাঁ ম্যাডাম নিজেই আসে, সাথে আমি আসি। স্যারের ব্যক্তিগত গাড়ি না, স্যার সরকারি গাড়ি নিয়ে স্যার অফিস থেকে আসছে। গাড়ি তো আমাদের পার্কের সামনে থাকে, যে আমরা চিনা বাজানো লোক সরকারি আসছে মুরগি নেওয়ার জন্য। ওনারা বলার কিনা কম, ওনারা বেশিরভাগ পছন্দ করে নেশারি জিনিস, যেমন দেশি মুরগ, এগুলো ওনারা বেশি পছন্দ করে। দেশি হাঁস, কবুতর, এগুলো বেশি পছন্দ করে ওনারা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য মতে বছর ব্যবধানে বেড়েছে ডিজেল ও অকটেনের চাহিদা। বর্তমানে সরবরাহ হচ্ছে দৈনিক গড়ে 13,500 টন ডিজেল, 1400 টন অকটেন এবং প্রায় 1,500 টন পেট্রোল। তাছাড়া এপ্রিলেও বাড়ানো হয়নি এসব জ্বালানির দর। তবুও ফিলিং স্টেশনে কমছে না গ্রাহকদের চাপ। একবার দিছে, কিন্তু আমার আর অতিরিক্ত জরুরি গ্রামে যাব। 2-3টা প্রাইভেট কার ওই মাথা থেকে ঠেলে নিয়ে আসছে। আপনি দেখেন মহাখালী থেকে কিন্তু 2-3টা পাম্প আছে, ওদিক থেকে তেল না পায় তারা কিন্তু বাধ্য হয়ে এইখানে আসছে। তো এই আতঙ্কটার কারণে সবাই বেশি বেশি করে নিয়ে সিরিয়াল হয়তো কেউ স্টক করতেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মাঝে জ্বালানি সাশ্রয়ে বাংলাদেশ ব্যাংক সহ একাধিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নিরুৎসাহিত করে, যদিও এক্ষেত্রে কঠোর নির্দেশনা নেই সরকারের। রাকিব হোসেন, 71, ঢাকা। এক মাস পার হলেও দেশে কমেনি জ্বালানি ভোগান্তি। উল্টো এমন পরিস্থিতিতেই চলছে অবৈধ মজুদের মহোৎসব। জ্বালানি মন্ত্রণালয়ের হিসাবে এক মাসে উদ্ধার হয়েছে প্রায় 4.25 লাখ লিটার। এদিকে সংকটের এই সময় 1 লাফে 12 কেজি সিলিন্ডারের দাম বেড়েছে প্রায় 400 টাকা। মেজবাহ হাসানের রিপোর্ট। গেল এক মাস ধরে জ্বালানি ভোগান্তিতে দেশের মানুষ। এই সময় নানা পদক্ষেপ আর আশ্বাসের কথা বলা হলেও বেড়েছে সংকট। আমি এই দেশের লোক না, দীর্ঘ সময় অপেক্ষার পর ধৈর্য হারিয়ে এমন বাকবিতণ্ডার চিত্র এখন নিত্যদিনের ঘটনা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে তেল না পাওয়ার অভিযোগও। এই যেমন মাহবুব তালুকদার। মিরপুর থেকে কয়েকটি স্থানে পণ্য সরবরাহের পর ফুরিয়ে যায় জ্বালানি। এরপর দীর্ঘ পথ ঠেলে এসেছেন রমনার এই পাম্পে। লম্বা লাইন শেষে আদৌ তেল পাবেন কিনা সে শঙ্কায় তিনি। দীর্ঘ প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে লাইনে আসি, এই ঠেলে ঠেলে এই পর্যন্ত আসলাম আর কি।
এই পর্যন্ত আবারও যে পাওয়া যায় তো যাবে, না পেলে তার কিছু করার নেই, গাড়ি ঠেলে নিয়ে যেতে হবে। সিরিয়ালে দাঁড়ায় থাকতে থাকতে আমাদের ক্লাসে আমরা পড়াশোনা করতে পারি না। যত দিন যাচ্ছে তেলের ভোগান্তিটা আমাদের বেড়ে যাচ্ছে। অন্যদিকে মিটারের কাঁটায় পর্যাপ্ত তেল দেখালেও লাইনে দাঁড়ানো এমন মানুষের সংখ্যাও কম নয়। পাম্প থেকে বোতল ভরেও তেল সংগ্রহ করছেন কেউ কেউ। এরকম ভোগান্তি হওয়ার কথা না, শুধুমাত্র কিছু কিছু চোর অসাধু ব্যবসায়ীদের জন্য আমাদের এই ভোগান্তি। যে একই লোক তেলটা নিছে, আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার ঘুরে আসতেছে, আইসা আবার তেল নিচ্ছে। লাইন কেন কমতেছে না? ওই ঘুরে ঘুরে তো ওনারাই আবার নিচ্ছে। জ্বালানি মন্ত্রণালয় বলছে গেল 1 মাসে সারা দেশে অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযানে কোটি টাকারও বেশি জরিমানা করা হয়েছে। উদ্ধার হয়েছে 4.25 লাখ লিটার তেল। মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনো বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলোর সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে। তারপরে হচ্ছে মজুদের টেন্ডেন্সিটা আমি প্রথমে আপনাদের মজুদের এটা শেয়ার করলাম। ফলে এইটা থেকে বেরিয়ে আসলে আমাদের স্বাভাবিক সরবরাহে কোনো সংকট নেই। মজুদটা কোন ডিলারের কাছ থেকে হচ্ছে এটা তো এভাবে বলা যাবে না। ফিলিং স্টেশন থেকে নিচ্ছে, প্যাক পয়েন্ট ডিলারের থেকে নিচ্ছে, নাকি এজেন্টের থেকে নিচ্ছে, সেটা একটা বিষয়। এদিকে টানাপড়েনের মধ্যেই 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1 লাফে বেড়েছে 387 টাকা। ফলে সন্ধ্যা থেকে বিক্রি হচ্ছে 2500-এ। মিসবাহ হাসান, 71, ঢাকা। জ্বালানি সংকটের প্রতিদিন রাত 8টা থেকে সারা দেশে দোকানপাট, মার্কেট ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে নেওয়া হয় এই সিদ্ধান্ত। এর আওতার বাইরে থাকবে হোটেল, ফার্মেসি, জরুরি সেবা ও কাঁচা বাজার। তবে এই সিদ্ধান্তের বিষয়ে জানে না বাংলাদেশ দোকান মালিক সমিতি। তাদের দাবি, উদ্ভূত পরিস্থিতিতে সরকারের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। জিডিপিতে সিংহভাগ অবদান থাকলেও ঋণ পাওয়ার ক্ষেত্রে ভয়াবহ বৈষম্যের শিকার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী মোট বিতরণ করা ঋণের 4 ভাগের 1 ভাগও পান না তারা। অথচ 76% অর্থ চলে গেছে কোটিপতি গ্রাহকদের কাছে, যার বড় একটা অংশ আবার হয়ে পড়ছে খেলাপি। সম্প্রতি ঋণ বিতরণ নিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। আরও জানাচ্ছেন আব্দুল জাহির আনাস। দেশের অর্থনীতির প্রাণ কয়েক লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, যাদের শ্রম, ঘাম আর চেষ্টায় সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশ। কিন্তু সীমাহীন সংকট, অসহযোগিতা আর সঠিক নীতিমালার অভাবে প্রতিনিয়তই চ্যালেঞ্জের শিকার হচ্ছেন তাদের একটি বড় অংশ। বিশেষ করে ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রে তা আরও বেশি উদ্বেগজনক। অর্থ না পাওয়ার এই বৈষম্য আরও স্পষ্ট হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে। এতে বলা হয়, 2025 সালে মোট বিতরণ করা ঋণের মাত্র 23% পেয়েছেন তারা। 1 থেকে 50 লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া ওইসব গ্রাহকদের বিতরণ করা হয় মাত্র 4,14,648 কোটি টাকা। অথচ চাহিদা ছিল আরও বেশি। কোনো সেক্টর যাতে অন্য সেক্টরকে বঞ্চিত না করে, সেইভাবেই প্রতিটা ব্যাংকে তাদের লোন পোর্টফোলিও ডিজাইন করতে হবে। আমি যে সিএমএসএমই খাতকে উপেক্ষা করি, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, আমরা ফিনান্সিয়াল ইনক্লুশন চাচ্ছি, অধিক মানুষ বিভিন্ন সামাজিক উদ্যোগের অংশ হিসেবে থাকবে, সেটাও বাধাগ্রস্ত হবে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে 2025 সালে ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ ছিল 17,77,316 কোটি টাকা। এই অর্থ থেকে ছোট উদ্যোক্তারা কম পেলেও কয়েক গুণ এগিয়ে বড়রা। যেমন মোট ঋণের প্রায় 1/3 নিয়েছেন মাত্র 4,866 জন, যাদের প্রত্যেকের ঋণ 50 কোটি টাকার উপরে। ফলে তাদের পেছনেই চলে গেছে ঋণের 5.5 লাখ কোটি টাকার উপরে। আর 20 কোটি টাকার উপরে ঋণের গ্রাহক মাত্র 13,000। বিশ্লেষকরা মনে করেন, বিতরণ করার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে আরও বিচার বিশ্লেষণ করতে হবে। আমাদের কাঠামোগত দুর্বলতা আছে। ব্যাংকের জন্য ছোট ছোট অনেক ক্লায়েন্ট ম্যানেজ করার চাইতে সে চায় যে একবারে একটা জায়গায় দিলে ওনার যেই ব্যয় ভারটা এটা কমে আসে। যে কারণে আপনি দেখবেন যে ছোট উদ্যোক্তাদের জন্য আমরা যেটাকে এসএমই খাত বলি, ওইখানে কিন্তু আপনার সুদের হারটা বেশি থাকে, কারণ তাদের পরিচালন ব্যয়টা থাকে। আপনি 20টা কেস দেখার চাইতে আপনি একটা কেস দেখবেন, এটার আপনার খরচ কম। কনভেনশনাল ব্যাংকিং সিস্টেমও পারছে না, আবার একেবারে আমাদের যেই উদ্ভাবনী যেই অল্টারনেটিভ প্রতিষ্ঠান মাইক্রো ক্রেডিট, সেটাও কিন্তু তাদের কাছে পৌঁছাতে পারে নাই। যে একটা মিসিং মিডলের যে সমস্যাটা, এটা রয়ে গেছে। এখানে আমাদের নতুন ইনস্টিটিউশনাল ইনোভেশনের একটা
ফেল্ট নিড আছে, যে আনমেট নিড আছে। তথ্য অনুযায়ী ওই বছর প্রতি 12 জনের আমানতের টাকা ভোগ করেছেন মাত্র একজন ঋণ গ্রহীতা। তবে বেড়েছে কোটিপতি আমানতকারীর সংখ্যাও। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা। ট্রাম্পের পাল্টা শুল্কারোপের 1 বছর পূর্ণ হলো আজ। বিশ্ব অর্থনীতির গতিপথ বদলে দেয়া এই আদেশে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে সাধারণ মার্কিনীরা। যদিও এই শুল্কারোপকে অবৈধ বলে রায় দেয় দেশটির সর্বোচ্চ আদালত, তবে এরপরে অন্য আইনে আবারও শুল্কারোপ করেন ট্রাম্প। বিস্তারিত নুসরাত মহবির প্রতিবেদনে। Country and its taxpayers have been ripped off for more than 50 years, but it is not going to happen. 2 এপ্রিল 2025 হোয়াইট হাউসের রোজ গার্ডেনে লিবারেশন ডে নামে নতুন যুগের প্রতিশ্রুতি দেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শিল্প ও বাণিজ্যের পুনর্জাগরণের অঙ্গীকার করে নির্বাহী আদেশে দেশটিতে রপ্তানিতে 10% সাধারণ শুল্কারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। এই ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল ভয়াবহ। করোনা মহামারীর পর সবচেয়ে বড় পতনের শিকার হয় বৈশ্বিক শেয়ার বাজার। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা কিংবা বাণিজ্য চুক্তি করতে মরিয়া হয়ে ওঠে শুল্কের শিকার দেশগুলো। অবিশ্বাস্য দ্রুতগতিতে পরিবর্তিত হয় বিভিন্ন দেশের শুল্ক হার, যার প্রভাব পড়ে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায়। পাল্টা শুল্কের সবচেয়ে বড় প্রভাব পড়ে চীনে। চরম অবনতি হয় দুদেশের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কে। চাপ কমাতে যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য বাজারে মনোযোগ দেয় বেইজিং। এতে বেশ সফলও হয় দেশটি। চীনকে অনুসরণ করে বিকল্প বাজার ব্যবস্থায় মনোযোগী হয় যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদার দেশগুলো। এর নেতিবাচক প্রভাব পড়ে খোদ যুক্তরাষ্ট্রেই। দ্রব্যমূল্য বাড়ে অভ্যন্তরীণ বাজারে, ফলে চরম এক অস্থিতিশীল বছর পার করে দেশটি। নির্দিষ্ট শিল্পকে সুরক্ষা কিংবা বাণিজ্য আলোচনায় সুবিধা আদায়ে শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করে প্রায় প্রতিটি মার্কিন প্রশাসনই। তবে এই হাতিয়ার ট্রাম্প কতটা কার্যকরভাবে ব্যবহার করেছেন তা নিয়ে রয়েছে প্রশ্ন। কথা ছিল শুল্কারোপে বাণিজ্য ঘাটতি কমবে, বাড়বে সম্পদ, কিন্তু তথ্য বলছে দিন শেষে এই শুল্কের বোঝা চেপেছে সাধারণ মার্কিনীদের ঘাড়ে। একই পণ্য ও সেবার জন্য গড়ে খরচ করতে হচ্ছে অতিরিক্ত $1000-এরও বেশি অর্থ। তথ্য অনুযায়ী 2025 সালে $287 বিলিয়ন শুল্ক আদায় করে যুক্তরাষ্ট্র। চলতি বছর এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে $64 বিলিয়ন। কিন্তু গেল 20 ফেব্রুয়ারি পাল্টা শুল্ককে অবৈধ বলে রায় দেয় দেশটির সর্বোচ্চ আদালত। নির্দেশ দেয় আদায়কৃত $175 বিলিয়ন ফেরত দেয়ার। অবশ্য এই রায়ের পরই অন্য আইনে 15% সাধারণ শুল্ক আরোপ করেন ট্রাম্প। তবে ভারতের মতো বেশ কিছু দেশের সাথে করা চুক্তি বহাল রেখেছে হোয়াইট হাউস। নুসরাত মৌমি, 71। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।